নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এখনও পর্যন্ত এই চ্যানেলে আমি 147টি বিভিন্ন অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা যখন বিভিন্ন সময়ে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো পারচেস করেন, কেনেন, তখন তারা ওই স্কিমগুলোর পাস্ট পারফরমেন্স দেখে তবেই তো পারচেস করেন, ধারাবাহিকভাবে স্কিমগুলো ভালো রিটার্ন দিয়ে আসছে কি না। কিন্তু দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো পারচেস করার পর বাজারে কারেকশন আসতে পারে, বাজারে মন্দা আসতে পারে। এছাড়া বিভিন্ন স্কিমগুলো ভালো ফাংশন হয়তো করছে না, কারণ হয়তো মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর মধ্যে স্ক্যাম আসতে পারে, কিংবা ফান্ড ম্যানেজাররা যে হোল্ডিংটা রেখেছেন, পোর্টফোলিও হোল্ডিং করেছেন, সেখানে ঠিক আয় আসছে না, ইনকাম হচ্ছে না। ফলে বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি মিউচুয়াল ফান্ডের এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিক্রির কথা বলছি না, কারণ যদি প্যানিক চলে আসে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের মনে, ফলে রিস্ক অ্যাপেটাইটটা কিন্তু ঠিক থাকে না, মানে রিস্কটাকে ঠিকভাবে অনেকেই নিতে পারেন না। ফলে কারেকশন হওয়ার সময় তারা বাজার থেকে বেরিয়ে যান, ফলে ফিনান্সিয়াল গোলস চরিতার্থ হয় না। এই বিষয়টাকে আমি আজকে বুঝিয়ে বলবো যে বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি মিউচুয়াল ফান্ডের কতটা গুরুত্বপূর্ণ এবং কি করে এই বাই যে স্ট্র্যাটেজি প্রথম রয়েছে তাতে পরে আন্ডার পারফর্ম করতে পারে, সেটাকেও কী করে জয় করা যায়, মানে মিউচুয়াল ফান্ডের স্কিমটা আন্ডার পারফর্ম করতে পারে সেটাই বলছি। আবার হোল্ড কী করে করা যায় মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে, সেক্ষেত্রে রিস্কটাকে দূরে সরিয়ে ফেলা যায়, আর ধৈর্যচ্যুতি ঘটলে চলবে না, সেগুলো তো আগেই বলেছি। ফলে আজকের ভিডিওটা একটু ইনফর্মাল হতে চলেছে, যাতে নতুন বিনিয়োগকারীরা বিশেষ করে তারা ভালোভাবেই বুঝতে পারেন যে কখন তারা মিউচুয়াল ফান্ডের মার্কেটে তারা আসবেন এবং কিভাবে তারা মিউচুয়াল ফান্ডের মার্কেটে স্টে করবেন। আপনারা শুনতে থাকুন আজকের এই ভিডিওটি। এবং আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, সবাইকে অনুরোধ করব, সদিনবন্ধ অনুরোধ, যে আমার চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, সবাইকে অনুরোধ করব, সদিনবন্ধ অনুরোধ, যে আমার চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন। মিউচুয়াল ফান্ডের বাই অ্যান্ড হোল্ড এই স্ট্র্যাটেজিতে সাফল্য পেতে আপনি কিন্তু ঘন ঘন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে বাই করা এবং সেল করা এই কাজটি কখনোই করবেন না। তাহলে অবশ্যই আপনি জানেন যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, ব্রোকারেজ, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এই ব্যাপারগুলো কিন্তু আসবেই। তবে এই ক্ষেত্রে একটা সুযোগ কিন্তু আপনাকে নিতেই হবে, যখন আপনার দেখা যাবে যে 1,25,000 টাকার নিচে পর্যন্ত লাভ আছে। 1 বছর পার করার পর আপনি লং টার্ম ক্যাপিটাল গেইনের আওতায় পড়লেন, এবং এই ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় যদি আপনার যে লাভ সেটা 1,25,000 টাকার বেশি হয়। অতএব যদি দেখা যায় যে কোনো বছরে আপনার 1,25,000 টাকার বেশি লাভ হয়েছে বিভিন্ন স্কিমগুলো মিলে, তাহলে কিন্তু আপনি ওই লাভের অংশটা বিক্রি করে দিয়ে আবার আপনি পারচেস করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে দুটো ফিনান্সিয়াল ইয়ার্সের মধ্যে যদি আপনি ভাগ করে দিতে পারেন আপনার লাভের অংশটাকে, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতেই হবে না, এটাকে কিন্তু মাথায় রাখবেন। একমাত্র অসুবিধাটা হচ্ছে যে যদি আপনি মিউচুয়াল ফান্ড থেকে ডিভিডেন্ড নেন, তাহলে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তো 10% ডিভিডেন্ড কেটে আপনাকে দেবে। এবার আপনি যখন ইনকাম ট্যাক্সে আপনার ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করবেন, তখন দেখা যাবে যে ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ওই 10% কোম্পানি যে ডিভিডেন্ডের ট্যাক্স কেটেছিল সেটা শো করছে। এবং আপনি যখন আপনার যে ইনকামগুলো দেখাবেন, যেমন স্যালারি, পেনশন বা আদার ইনকাম, তার সাথে কিন্তু ওই ইনকামটা যোগ হয়ে যাবে যে ডিভিডেন্ডটা আপনি পেয়েছিলেন। ট্যাক্স তো কেটেছে 10%, হয়তো দেখা গেল যে আপনার 10%-এর বেশি টোটাল মিলে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ডিভিডেন্ডটা পেয়েছিলেন, যে টাকাটা পেয়েছিলেন টোটাল, সেই টাকাটার ওপর কিন্তু আপনার ট্যাক্স টোটাল মিলে ট্যাক্স অনেক বেশি হয়ে গেল, মানে 10%-এর বেশি হয়ে গেল টোটাল ইনকাম ট্যাক্সের ফাইল যখন আপনি সাবমিট করবেন। ফলে ট্যাক্স এফিসিয়েন্সির ব্যাপারটা কিন্তু আপনাকে ভালো করে কিন্তু ভাবতে হবে যদি আপনি এই
হোল্ড স্ট্র্যাটেজিটা নেন, কারণ হোল্ড স্ট্র্যাটেজি না নিলে তো ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে তো সেল করে দিতে হবে। আপনি কেন সেল করবেন? আপনি আপনার যে ফিনান্সিয়াল গোলস আছে সেই দিকে আপনি এগিয়ে চলুন। আপনার পোর্টফোলিও যেটা রয়েছে, পোর্টফোলিওটাকে টাইম টু টাইম আপনি রিসাফলিং করবেন, কিন্তু সেটা এই হিসাবগুলো বুঝে নিয়ে। হোল্ডিং স্ট্র্যাটেজিতে আরেকটি বিষয় রয়েছে যে টাইম টু টাইম মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে রিভিউ করা। তাহলে বুঝতে পারবেন আপনি যে আপনার পোর্টফোলিওতে টপ পারফর্মিং স্কিম কোনগুলো রয়েছে। এছাড়া ইনফ্লেশনটাকে বিট করতে পারছে কি না স্কিমগুলো, সেটাও বোঝা যাবে। অনেক সময় দেখা যায় যে যখন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো পারচেস করেছিলেন তার আগে হয়তো 2-3 বছর আগে ওই ফান্ডটি ভালো ফাংশন করেনি, আবার হয়তো সেটা ঘুরে এলো। কারণ হয়তো দেখতে পাবেন যে ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়েছে। সাধারণত যে অনেক দিন ধরে ফান্ড ম্যানেজার ওই স্কিমে কাজ করছেন সেরকম দেখে এবং একটু পুরনো মিউচুয়াল ফান্ডের স্কিম দেখে পারচেস করা ভালো। এনএফওর ব্যাপারটা তো আমি আগেই বলেছি যে যদি দেখা যায় যে ভালো করে যদি বোঝা যায় যে মার্কেট সম্বন্ধে ম্যাক্রো মার্কেট মানে আন্তর্দেশীয় মার্কেট এবং বড় চিন্তা করে দেখা যায় যে কোনো হয়তো পারফরমেন্স ভালো হবে কোনো প্রোডাক্টের এবং সেই অনুযায়ী কোনো স্কিম এসছে, তখন তার এনএফও পারচেস করা যেতেই পারে। এরকম অনেক এনএফও দেখা গেছে যেগুলো পারচেস করার পর 1 থেকে 1.5 বছরের মধ্যে ডবল হয়ে গেছে। যাই হোক, এনএফওটাকে একটু সরিয়ে দিয়ে আপনি একটু পুরনো ফান্ডের দিকে আপনি বাঁচতে পারেন, কারণ পাস্ট পারফরমেন্সটা দেখা যায়। আর ইনফ্লেশনের ব্যাপারটা বললামই, তার জন্য আপনাকে রিভিউটাকে করতে হবে। এবার আলোচনা করি যে মিউচুয়াল ফান্ডের বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজির মধ্যে সুইটেবল টাইপ কোনটা হবে, মানে কোন ধরনের মিউচুয়াল ফান্ড কেনা যেতে পারে। অবশ্যই এই ক্ষেত্রে ইকুইটি শেয়ারে বিনিয়োগ করা হয় এবং মিউচুয়াল ফান্ডের স্কিমটি কেনা উচিত। এক্ষেত্রে লং টার্ম সুবিধাটা পাওয়া যাবে, কারণ বিভিন্ন কোম্পানির ওঠানামার ব্যাপার রয়েছে এবং ফান্ড ম্যানেজাররা টাইম টু টাইম নিশ্চয়ই তাদের পোর্টফোলিও হোল্ডিং চেঞ্জ করবেন। এক্ষেত্রে যদি আপনি ডেট ফান্ডে বিনিয়োগ করেন তাহলে তো ইন্টারেস্টের রেট মানে রিটার্নটা অনেকটাই কম হবে এবং দেখা যাবে যে এক্ষেত্রে শেয়ার নয়, ডেট ফান্ডের ক্ষেত্রে যে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে মূলত সেখানে বিনিয়োগ করেন এবং টিপিএলে যে কোম্পানিগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করা হয়। এছাড়া মানি মার্কেট ইনস্ট্রুমেন্টগুলোতে বিনিয়োগ করা হয়। ফলে প্রত্যেকটা ভাগ রয়েছে কিন্তু আলাদা রকমভাবে যে আপনি আপনার যে হোল্ডিং স্ট্র্যাটেজি সেটা কী হবে। ফলে আপনি যদি লং টার্ম অ্যাপ্রিসিয়েশন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি ইকুইটিতে নিবেশ করবেন। এক্ষেত্রে সেক্টরাল ফান্ডেও করতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে হয়তো ইন্ডেক্স ফান্ডে করলেন, মূলত শেয়ারে যা বিনিয়োগ করা হয় সেভাবেই কিন্তু আমাদের এগোতে হবে। কিন্তু তার মধ্যে আরেকটি বিষয় রয়েছে যে মডারেট একটা ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, সেটা হচ্ছে হাইব্রিড ফান্ডগুলো। এক্ষেত্রে মূলত এসডব্লিউপি নেওয়ার জন্য, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে নেওয়ার জন্য অনেকে সেটা করেন যে মান্থলি যাতে একটি নির্দিষ্ট তাই ইনকাম আসে। এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি রিটার্ন আশা করতে পারেন না। আর রিটার্নের ব্যাপার তো মিউচুয়াল ফান্ডে জানেন যে সবসময় যে রিটার্ন একরকম থাকবে তা নয়, এটা অ্যাভারেজ রিটার্ন ধরা হয়। মানে এবছর হয়তো 7%, গতবার হয়তো ছিল সেটা 10%, পরের বার হয়তো দেখা গেল সেটা 4%, তাহলে সব মিলিয়ে 7% হলো। এইরকমভাবে কিন্তু হিসেবটা আনা হয়। এছাড়া রোলিং রিটার্ন এগুলো দেখে নিতে হবে। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ওই হোল্ডিং জায়গাটার মধ্যে আপনাকে একদম পিওর ইকুইটির মধ্যে ঢুকে যেতে হবে। এক্ষেত্রে আপনি ইকুইটিতে আপনি ফ্লেক্সি ক্যাপ বাঁচতে পারেন, যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লার্জ ক্যাপে বেশিরভাগটা বিনিয়োগ করা হয়। মাল্টি ক্যাপ যে ফান্ডগুলো রয়েছে সেখানেও কিন্তু বিনিয়োগ করা যেতে পারে ইকুইটির, কারণ এক্ষেত্রে আপনারা জানেন যে মাল্টি ক্যাপ ফান্ডে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে মিনিমাম 25% করে আগে বিনিয়োগ করতেই হয় ফান্ড ম্যানেজারদের। অর্থাৎ এই বিষয়টি মাথায় রাখতে হবে। আরেকটি রয়েছে ইন্ডেক্স ফান্ড। এক্ষেত্রে এটা প্যাসিভ ফান্ড। এই ক্ষেত্রে দেখা যায় যে ফান্ড ম্যানেজাররা একটা যে ইন্ডেক্সটাকে রেপ্লিকা করে তারা এগিয়ে চলে, মিরার হিসাবে চলে, এবং এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তার কস্ট যেটা সেটা কিন্তু অনেকটাই কম। অতএব অনেকে আবার সেখানেও বিনিয়োগ করে থাকেন। তবে আমাদের চিন্তা করতে হবে অ্যাজ এ বিনিয়োগকারী যে যাতে আমরা বেশি রিটার্ন পেতে পারি, সেক্ষেত্রে ইকুইটি ইজ দ্য বেস্ট, শেয়ার মার্কেট ইজ দ্য বেস্ট, যেখানে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করে থাকেন মূলত বেশি। আরেকটি বিষয় আমি বারবারই বলে থাকি যে ইমোশনাল ইনভেস্টমেন্ট করা চলবে না। এর অর্থ হচ্ছে যে বাজারে তো সবসময় ভোলাটিলিটি থাকবে, শর্ট টার্ম ভোলাটিলিটি লেগেই থাকে। আজকে হয়তো দেখা গেল যে ট্রাম্প একটা ভালো কিছু বলেছেন ভারতের জন্য বা বিশ্বের জন্য, যে হয়তো দেখা যাবে ট্যারিফ অনেকটা কমিয়ে দিলেন, বাস বাজার বেড়ে গেল। আবার দেখা গেল যে কালকে হয়তো আরেকটাই পুরো নেগেটিভ কথা বললেন, বাজার কমে গেল।
এগুলো বাড়তে থাকবে, চলতে থাকবে। দেখবেন এই সেন্টিমেন্ট কিন্তু 3 থেকে 15 দিন ম্যাক্সিমাম স্থায়ী হবে, তারপরে কিন্তু আবার ফিরে আসবে বাজার। অতএব এই শর্ট টার্ম ভোলাটিলিটি মাথায় রাখলে চলবে না। আর স্টে কনসিস্টেন্ট ইন এসআইপি কিন্তু বন্ধ করা চলবে না, কারণ মিউচুয়াল ফান্ড মার্কেটের হিসেব বলছে যে 30 মাসের বেশি, ইদানিং 30 মাসের বেশি কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি রাখতেই পাচ্ছেন না অনেকেই, বেশিরভাগই। অতএব এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কনসিস্টেন্টলি আমাদের ইনভেস্টমেন্ট করে যেতে হবে। মূলত বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজির মধ্যে এইগুলোই হচ্ছিল আলোচনার বিষয়। যদি কোনো এই বিষয়ে আলোচনা বাদ পড়ে থাকে বা আপনারা যদি আরও কিছু কেউ বলতে চান, আমার ভিউয়ার্সরা এবং আমার সাবস্ক্রাইবার্সরা আমাকে কমেন্ট করে জানান, আমি সেগুলো নিয়ে আপনাদের কাছে রিপ্লাই দেব, এবং আমি যাতে আরও ভালো করে আরও ব্যাপারটা সম্বন্ধে আপনাদেরকে জানাতে পারি বিষয়গুলো নিয়ে, সেটাও আমি আগামী দিনে বলে যাব। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি আরেকটি নতুন প্রিমিয়াম এবং ইনফর্মাল ভিডিও নিয়ে 2-1 দিনের মধ্যেই আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।